সারা বাংলা জুড়েই এবার বিজেপি ঝড় বয়ে গিয়েছে। ব্যতিক্রম নয় পশ্চিম বর্ধমান জেলাও, বরং বলা ভালো পশ্চিম বর্ধমান জেলার 9টি আসনেই বিজেপি জয়লাভ করে তৃণমূলের অস্তিত্ব সংকটে ফেলেছে। ক্রিকেটের ভাষায় যাকে বলে হোয়াইট ওয়াশ। আসানসোল সাংগঠনিক জেলার 7টি আসনেই জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। এর জয়ের নেপথ্য কারিগর হিসাবে যদি কারোর নাম উঠে আসছে, তিনি আসানসোল সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য। আমরা তার বাড়িতেই বর্তমানের পক্ষ থেকে তার সাথে কথা বলে নেব। নমস্কার। এই জয়ের যদি মূল কারণ আমি বলি, কি বলবেন? দেখুন, এবার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল বিরোধী যে ঝড় উঠেছিল সেটা বিজেপির পক্ষে এসেছে। তার কারণ বিজেপি মানুষের মনের মধ্যে একটা ভরসা তৈরি করতে পেরেছে যে বিকল্প হিসেবে বিজেপি ছাড়া আর কেউ নেই। তৃণমূল সরে যাওয়া এটা অবশ্যম্ভাবী ছিল, সেই জায়গাতে বিজেপিকে মানুষ বিকল্প হিসেবে মেনেছে এবং বিজেপিকে একদম দুহাত ধরে আশীর্বাদ করেছে। সেজন্য গোটা রাজ্যে যেমন বিপুল জয়লাভ আমরা করেছি, তারই প্রতিফলন আসানসোল আমাদের সাংগঠনিক জেলাতেও করেছে। 7টা সিটের মধ্যে 7টা সিটই আমরা জিতেছি। এবার বিজেপির ক্ষেত্রে রণকৌশলেরও অনেক বদল দেখেছিলাম। 2021-এ যে উদ্দীপনা উৎসাহ নিয়ে ঝাঁপিয়েছিল, বিজেপি কিন্তু এবার অনেকটা নীরবে কাজ করেছে। এই নীরব পন্থাটা যদি একটু আমাদের সাথে আজকে ডিকোড করেন, কিভাবে নীরবে কাজ করেছিল বিজেপি? দেখুন, অনেক আগে থেকে আমাদের পরিকল্পনা ছিল যে আমরা এখানে অ্যাকাউন্ট খুলতে দেবো না তৃণমূলকে। সেজন্য আমরা বহুদিন আগে থেকে বুথ সশক্তিকরণ অভিযান করেছিলাম। মানে প্রত্যেক বুথে বুথ কমিটি তৈরি করা এবং সেই কমিটিকে অ্যাক্টিভেট করা। বুথে আমরা ফোকাস করেছিলাম, বুথ কমিটিগুলো তৈরি করে তাদেরকে অ্যাক্টিভেট করেছি, বিভিন্ন কর্মসূচি আমরা দিয়েছি। বুথে আমাদের টিম তৈরি হয়েছে, তার ফলে বুথটা শক্তিশালী হয়েছে। দ্বিতীয় যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে ডাইরেক্ট ভোটারদের সঙ্গে সম্পর্ক করা। ডোর টু ডোর ক্যাম্পেইনের মাধ্যমে ডাইরেক্ট ভোটারদের কাছে পৌঁছানো, বিজেপির বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া। আমাদের বিশ্ববরেণ্য নেতা মাননীয় নরেন্দ্র মোদীজির অ্যাপিল চিঠি, সেটা আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিলাম। আর পাশাপাশি আমরা পুরো জেলা জুড়ে প্রত্যেক বুথে মিনিমাম 5টা করে ছোট ছোট ঘরোয়া বৈঠক করেছিলাম, চা চক্রের মতো। এবং সেখানে যারা কার্যকর্তারা বুথে রয়েছেন তারা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওই বুথে যারা থাকেন সপরিবারে তাদেরকে ডেকে ঘরোয়া আলোচনা আমরা করেছিলাম যে বর্তমান পরিস্থিতি কি পশ্চিমবঙ্গের, এবং এই পরিস্থিতিতে রাজনৈতিক পরিবর্তন আনাটা কেন জরুরি। ওনাদেরও মতামত আমরা শুনেছিলাম। এই যে ইন্টারাকশনটা একদম গ্রাউন্ড লেভেলে আমরা করেছি ছোট ছোট বৈঠকের মাধ্যমে, কোনো রকম তামঝাম কিছু নেই। একদম মনে করুন আমার এই বাড়িতে পাড়ার 5 জন 7 জন 10 জনকে নিয়ে বসেছি, আরো আরেকজনের বাড়িতে আরো 10 জনকে নিয়ে বসেছি। এইভাবে গোটা জেলা জুড়ে আমরা ছোট ছোট ঘরোয়া বৈঠকের মাধ্যমে ভোটারদের সঙ্গে ইন্টারাক্ট করেছি, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। এই দুটো ফ্যাক্টর, একটা ডোর টু ডোর ক্যাম্পেইন, কোনো ঝান্ডা নেই, নীরবে বাড়ি বাড়ি যাওয়া, আর ঘরোয়া বৈঠক, সেখানেও কোনো তামঝাম নেই, ডিসকাশন হয়েছে ভোটারদের সঙ্গে। এই দুটো কি ফ্যাক্টর হিসেবে আমাদের কাজ করেছে। দীর্ঘদিন ধরে আপনি সংঘের সাথে যুক্ত, এক কথায় সংঘে যাবেন মনস্থির করেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, একা পরিবারের সন্তান হয়েও। সেই সংঘের শিক্ষাটা কি খুব বেশি পরিমাণে কাজে লাগলো এবার? দেখুন, সংঘের যে শিক্ষা, সংঘ হচ্ছে মানুষ তৈরির কারখানা বলা হয়। সংঘের কাজটা একটু লং টার্ম কাজ, কিন্তু কাজের যে স্টাইল আছে, নীরবে কোনো রকম হই হল্লা না করে চুপচাপ গ্রাউন্ডে কাজ করতে থাকা,
লোকে জানেও না যে সংঘের কি কাজ হচ্ছে, কি ব্যাপার, লোকের সঙ্গে সম্পর্ক কত, কারা কারা সংঘের মধ্যে রয়েছে। এই যে নীরবে তলায় তলায় যে কাজ করতে থাকা, এই সংঘের এই পদ্ধতিটা এবার কিন্তু আমাদের এখানে সাকসেসফুল হয়েছে। ওই স্টাইলেই আমরা নীরবে কাজ করেছি, এটা আমাদের কাজে লেগেছে। তৃণমূলও আইপ্যাককে দিয়ে কল সেন্টার করিয়ে ফোন করিয়েছিল, আর বিজেপিরও 3টি কল সেন্টার ছিল, আমরা যেটা জানি আসানসোল, শিলিগুড়ি এবং কলকাতা। তৃণমূল সাফল্য পেল না, আইপ্যাক সাফল্য পেল না, অথচ বিজেপি ছেলেরা সাফল্য পেল। পার্থক্যটা কোথায় হয়ে গেল? দেখুন, পার্থক্য হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলেছে পশ্চিমবঙ্গে, এই সরকারটাকে চলা বলে না, সরকার চলেনি। এখানে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, একটা দুর্নীতি, অপশাসন মানুষের মনে দাগ কেটেছিল, এবং এটা এমন পর্যায়ে গিয়েছিল যে মানুষ মানে বিশ্বাস করতে শুরু করেছিল যে এই সরকার কোনোদিনই পশ্চিমবঙ্গের মানুষকে সুশাসন দিতে পারবে না। সাধারণ মানুষ তারা মন বানিয়ে ফেলেছিল যে তৃণমূলকে সরাবে, বিজেপিকে আনবে। আমাদের এই সমস্ত কল সেন্টারের মাধ্যমে শুধুমাত্র তাদেরকে আমরা কানেক্ট করেছি, তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আর আইপ্যাক যে কাজ করেছে, আইপ্যাক যতই কাজ করুক না কেন, যখন সাধারণ ভোটাররা মনস্থির করে ফেলে, তখন টেকনিক্যাল টিম দিয়ে পয়সা ঢেলে কোনো কাজ হয় না। দ্বিতীয়ত, আমাদের যারা কাজ করেছে এরা শুধুমাত্র প্রফেশনাল ছিল না, এরা আইডিওলজির দ্বারা মোটিভেটেড লোক ছিল। তার ফলে তারা যে অ্যাপিলটা করেছে, লোকের সঙ্গে যে কথাবার্তা বলেছে, সেখানে একটা আদর্শবাদের একটা ছোঁয়া সেখানে ছিল, একটা অ্যাপিল ছিল, সাধারণ মানুষের মনে সেটা দাগ কেটেছে। আর তৃণমূলের টোটালি প্রফেশনাল, এবং তৃণমূলও বিশ্বাস করেছিল যে আমরা সরকারে আসছি না। আইপ্যাক জানতো যে এখানে তৃণমূলের সরকার হবে না, সেই জন্য শুধুমাত্র পয়সার বিনিময়ে তারা তাদের দায় সারা কাজ যেটা করেছে সেটুকুই তাদের পক্ষে সম্ভব ছিল। তো ডিফারেন্সটা এখানেই তৈরি হয়েছিল। সময় যত যাচ্ছে তত তৃণমূলের অন্দরের কলহ সামনে আসছে। এখন যেটা প্রকাশ্যে, আপনারা সেটা হয়তো ভোটের আগেও চোরা স্রোত বুঝতে পেরেছিলেন। তৃণমূলের পুরনো কর্মী নেতারাও কি দলটার প্রতি বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল? কি মনে হয় আপনার? দেখুন, তৃণমূলের একটা সেকশন তারা সম্পূর্ণভাবে তৃণমূলের এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু আরেকটা সেকশন ছিল যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না, বা দুর্নীতির সঙ্গে মানে যে কাটমানি বা তোলাবাজি, যে টাকা রেভিনিউ যেটা জেনারেট হচ্ছে তৃণমূলের, সেটা ভাগ পায়নি। তো যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সিপিএম এর বিকল্প হিসেবে তৃণমূলকে বেছে নিয়েছিল এবং তৃণমূলের সঙ্গে ছিল, তারা মন থেকে তৃণমূল থেকে দূরে সরে গিয়েছিল অলরেডি। আর যারা এই ব্যাপক কাটমানির ভাগ পায়নি তৃণমূলের মধ্যে, তারা মনে মনে বিক্ষুব্ধ হয়েছিল, তারাও তৃণমূলকে হারানোর জন্য মনস্থির করেছিল। তৃণমূলের ভিতরের এই অন্তর কলহ মূলত ভাগ বাটোয়ারা নিয়ে। যে সেকশনটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা কিন্তু এসবের মধ্যে ঢোকেনি, তারা নীরবে তৃণমূল থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করেছে এবং বিজেপির পক্ষে কথা বলেছে। কিন্তু এই যে আমরা লড়াইটা দেখতে পাচ্ছি তৃণমূলের ভিতরে, এই লড়াই মূলত তোলাবাজির ভাগ, কাটমানির ভাগ, এই ভাগ যারা পেয়েছে তাদের সঙ্গে যারা পায়নি তাদের লড়াই। এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলেও তৃণমূলের অনেক ক্ষতি হয়েছে, তৃণমূল হারিয়েছে। আপনাদের মিশন সফল, মিশন 2026 সফল, আপনার 7-এ 7 হয়েছে। এবার আরো বড় দায়িত্ব, কিভাবে বার্তা দেবেন? দেখুন, আমাদের মিশন প্র্যাকটিক্যালি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গকে তার হৃত গৌরব সেটা ফিরিয়ে নিয়ে আসার জন্য, এবং পশ্চিমবঙ্গে সার্বিকভাবে একটা ডেভেলপমেন্ট, কর্মসংস্থান, একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করা, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার শুরুয়াত হয়েছে, পার্টি ক্ষমতা দখল করেছে, এখন থেকে রেসপন্সিবিলিটি আমাদের উপরে এসেছে। আমরা পশ্চিমবঙ্গকে তার মানে গৌরবের শিখরে আমরা পৌঁছানোর জন্য কাজ করব, বিজেপি সবাই কাজ করবে। তো অবশ্যই এটা একটা বিরাট বড় দায়িত্ব। শুধু জেতাটাই শেষ ছিল না, জেতার পরে তার থেকে বড় চ্যালেঞ্জ এখন আমাদের সামনে, এই চ্যালেঞ্জ আমাদেরকে মিট করতে হবে।
সরকার ক্ষমতায় এলে মানে যে দল ক্ষমতায় আসে সেই দলে যোগদানের হিড়িক পড়ে। সেখান থেকে বিনোজলকে বাদ দিয়ে খাঁটি সোনা তোলার কি পদ্ধতি বিজেপি অবলম্বন করছে? দেখুন, প্রথমত আমাদের নীতি হচ্ছে তৃণমূলের যারা উচ্চ নেতৃত্ব, যাদের নেতৃত্বে এই অপশাসন এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, যাদের নেতৃত্বে দুর্নীতি, কাটমানি এসবের কালচার শুরু হয়েছিল, তাদেরকে আমরা পার্টিতে নিচ্ছি না। এটা আমাদের ঘোষিত নীতি, তাদেরকে আমরা পার্টিতে নেব না। এছাড়া যারা তৃণমূলের মধ্যে একটা সেকশন যারা বললাম যে বাধ্য হয়ে ভয়ের কারণে এবং বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে তারা তৃণমূলকে ছাড়তে পারছিল না, বাধ্য হয়ে তৃণমূলে ছিল, এইরকম সেকশন তারা যদি আগামী দিন আসতে চায় পার্টিতে, তাহলে পার্টি তাদেরকে নেবে, কিন্তু তাদের প্রোফাইল চেক করতে হবে। আমাদের একটা সিস্টেম আছে, যারা যারা জয়েন করবে তাদের নামের তালিকা, তাদের প্রোফাইল, তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি কি ছিল, লোকালে খোঁজখবর ফিডব্যাক নেওয়া, যে তাদের ভাবমূর্তি কিরকম, সেখানে মানুষের সঙ্গে তারা কিরকম ব্যবহার করেছে, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল কিনা, এই সমস্ত খোঁজখবর নেওয়ার পরে এই লিস্ট আমরা স্টেটে পাঠাবো এবং স্টেট তার টিম আছে, বিভিন্ন টিম থেকে তারাও ফিডব্যাক নেবে। নেওয়ার পরে তারপরেই স্থানীয় কার্যকর্তা যারা রয়েছে, বুথ লেভেল কার্যকর্তা বলুন, শক্তি কেন্দ্রে যে কার্যকর্তা বলুন, তাদের সঙ্গে কথা বলে তার এরিয়ার কাদের কাদের নেবো সেটা আমরা ফাইনালাইজ করব। কিন্তু সেই প্রসেস এখন দেরি আছে, এখন ইনস্ট্রাকশন আছে কোনো জয়েনিং কোনো লেভেলে আমরা করাবো না। বর্তমানকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফলো করুন বর্তমান।